আজকে খাদান নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। দেব এমন একটা গল্প খুঁজছিলেন যেই গল্প নিয়ে তিনি আবার স্বমহিমায় মানে কমার্শিয়াল সিনেমায় ফিরবেন। মনের মতো গল্প নিয়ে এসেছিলেন সুজিত দত্ত। তারপরেই তার আবার নতুন করে ইচ্ছা জাগে যে না, এবার মাস সিনেমায় ফিরে আসবেন, মাস অবতার হয়ে, আর এমন কিছু করবেন যেখানে মাস আর ক্লাস এক হয়ে যাবে। কেননা ইতিমধ্যেই বেশ কিছু সিনেমা দিয়ে তিনি ক্লাসি দর্শকের মাঝখানে বেশ সমাদৃত হয়ে উঠেছিলেন, যেরকম প্রজাপতি, প্রধান, বাঘা যতীন বা অন্যান্য আরও অনেক সিনেমার নাম করা যায়। কিন্তু দীর্ঘ 10-11 বছরের পরে যখন তিনি আবার সেই মাস অবতারে ফিরছেন, তখন কিন্তু অনেকগুলো প্রশ্নও ছিল। এই খাদানই কেন? খাদান এমন একটা গল্প, যে গল্পটা যে সুজিত দত্ত তাকে শুনিয়েছিলেন মাত্র 4 লাইনে, তিনি একটি আলাপচারিতায় জানালেন বা একাধিক আলাপচারিতায় তিনি জানিয়েছেন। সেই গল্পটা এমনই ছিল যেটা একেবারে বাঙালির গল্প। সেখানে কোনো সময় কেউ বলতে পারবেন না যে এটা কোনো কপি গল্প বা অন্য গল্পের থেকে ধার করা বা অন্য গল্পের অনুসরণ বা অনুকরণ করা। এরকম একটা জায়গায় দায়িত্ব নিয়ে নিজে প্রযোজনার দায়িত্বটাও গ্রহণ করে, পাশাপাশি তো একেবারে অবশেষে জানতে পারলাম ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বটিও তিনি গ্রহণ করেছেন। এবং আমরা যদি বেশ কিছু শুটিংয়ের দৃশ্য, যেটা বিহাইন্ড দ্য ক্যামেরা বলা হয়, সেগুলো দেখি, তাহলে দেখা যাচ্ছে দেবের পরিশ্রম ছিল একেবারে অন্য মাত্রার। পরিশ্রম বলতে দেব খাদান সিনেমাটাকে একেবারে অন্যভাবে প্রজেক্ট করতে চেয়েছেন, দেখাতে চেয়েছেন যে আমরাও পারি অতি স্বল্প বাজেটে ওই দক্ষিণ বা মুম্বাইয়া সিনেমা মার্কা কোনো একটি সিনেমা করে দেখাতে, যেগুলোর প্রচার অনেক বেশি পায়। এবং একটা অদ্ভুতভাবে যখন পরিসংখ্যান ঘাটাঘাটি করা যায়, তখন দেখা যায় বিগত দিনগুলিতে বাংলা সিনেমা না চললেও সেই পশ্চিম বাংলাতেই অন্যান্য সিনেমা, অন্য ভাষার সিনেমার কিন্তু ভালো চলন আছে। চলন মানে ব্যবসায়িক চলন। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা আশার আলো কিন্তু ছিল, যে দর্শক আছে, যে দর্শক একটা বিশেষ ধরনের সিনেমা দেখতে চায়। তা সেই বিশেষ ধরনের সিনেমাটির নাম ইতিমধ্যেই প্রমাণিত খাদান। 2024 বিগত বছরে আরও এই ধরনের দু একটি সিনেমা এসেছিল, যেমন অঙ্কুশ হাজরার মির্জা এবং জিতের বুমেরাং। কিন্তু সেগুলোর মধ্যে কি এইরকম কিছু ছিল না? তাহলে মানুষ কি পছন্দ করলো, এটাও একটা প্রশ্ন পাশাপাশি থেকে যায়। সেই প্রশ্নটার একেবারে সঠিক উত্তর যদি চান, তাহলে এক কথায় বলা যায়, যদি মার্কেট একটু সার্ভে করা যায় যে কোন ধরনের সিনেমা দর্শক দেখতে পছন্দ করছেন, তাহলে ওই ঝাঁঝালো কমার্শিয়াল সিনেমা থাকবে, কিন্তু তার মধ্যে একটু মাইথোলজি থাকবে বা দেবদেবীদের ব্যাপার থাকবে, যেটা খাদানে কিছুটা রাধাকৃষ্ণ বা কিছুটা শিবের মাহাত্ম্য দেখিয়ে সেই জায়গাটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। আর পাশাপাশি থাকবে লার্জার দ্যান লাইফ ব্যাপারটা, কিন্তু সেই ব্যাপারটার মধ্যে এমন কিছু থাকবে না যেটা সাধারণ মানুষের ধরাছোঁয়া বা চিন্তার বাইরে। সেই জায়গাটা দেব ধরে ফেলেছিলেন এই দীর্ঘ 10-11 বছরের গ্যাপের মধ্যে। এই সময়টায় তিনি যে ভালো পড়াশুনো করেছেন, মানে অনেকটা বলা যায় যে একটা রিসার্চ ওয়ার্ক করেছেন, সেটারই প্রমাণ কিন্তু খাদানের মধ্য দিয়ে আমরা পেলাম। একেবারে 8 থেকে 80 মন জয় করতে গেলে যে সিনেমাটি বানাতে হয়, সেই সিনেমাটির নাম খাদান। তার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে দেবের প্রতি একটা বিশ্বাস বা দেবের কাজের প্রতি একটা ক্ষুধা জন্মেছিল, যেই ক্ষুধা নিবারণ হচ্ছিল না। অনেকদিন পরে সেটা পেয়ে ভালো করে আস্বাদন গ্রহণ করছিলেন প্রত্যেকটি দর্শক, প্রত্যেক বয়সের দর্শক। আর এখানেই সার্থকতা, যে মাস আর ক্লাস এক হয়ে গেল। কেননা ওই যে বললাম, বেশ কিছু সিনেমার দ্বারা যে দেব কথা বলতে জানে না, অভিনয় ভালো জানে না, সেই যে ভয়ঙ্কর একটা তকমা, সেটাকে মুছে দিয়েছিলেন। নতুন করে তকমা তৈরি করেছিলেন দেব, তিনি ভালো অভিনেতা, তারপরে তিনি একজন নায়ক। এবার আসি দেবের এই খাদান সিনেমার বেশ কিছু ভেতরকার খবর নিয়ে, যেগুলো এর আগে আলোচনা করা ঠিক সঠিক ছিল না।
দুদিন আগে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের পেজ থেকে আমরা দেখতে পেয়েছি যে এই সিনেমাটি 13 কোটির ওপরে পৌঁছে গেছে। এই সিনেমাটি প্রথম দিকে পশ্চিমবঙ্গে যদিও রিলিজ হয়ে থাকে, সেখানে তো প্রায়শই দেখা যাচ্ছিল 280, 300, 150, 180 এই ধরনের হলে ওই ট্রেন্ডিংয়ে বা বলা যেতে পারে অলমোস্ট ফুল বা হাউসফুল দিচ্ছিল। তা সেটা তো একটা বড় প্রাপ্তি এই ধরনের সিনেমার ক্ষেত্রে, যে কোনো ধরনের সিনেমার ক্ষেত্রে। কিন্তু যখন পশ্চিমবঙ্গের বাইরে মানে ভারতবর্ষের অন্যান্য শহরগুলিতে এই সিনেমাটি রিলিজ হলো, তখন একটা অন্যরকম চাহিদা প্রকাশ পেল। হিন্দি সিনেমা সরিয়ে এই সিনেমার শো বাড়ানো হয়েছে, সেরকম একটা জায়গা দেখতে পেলাম আমরা ওই বুক মাই শোতে গিয়ে। এরপরেও দেখেছি প্রায় প্রত্যেকটা শো হাউসফুল। হ্যাঁ, সেখানে শোয়ের সংখ্যা নিশ্চয়ই করে পশ্চিমবঙ্গের মতো নয়, কিন্তু যে সময় যে শোটা পেয়েছে সেটা হাউসফুল বা অলমোস্ট ফুল। এই জায়গাটায় একটা বড় আশা জাগায় যে বাংলা সিনেমা আবার নতুন করে ভারতের বাজার ধরতে চাইছে, পারছে। এবং দেবকে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে ফোন করে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুশল বিনিময় করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দিকপাল মানুষেরা। সেটাও আমরা জেনেছি বিভিন্ন আলাপচারিতার মাধ্যমে। এবার কয়েকটি প্রশ্ন। সম্প্রতি সোমনাথ কুণ্ডু মানে মেকআপ আর্টিস্ট, তিনি একটা আলাপচারিতায় বলেন যে খাদান সিনেমাটির বাজেট নাকি 4 কোটি টাকা মাত্র। কেন মাত্র কথাটা বললাম? কেউ বলছে 6 কোটি টাকা, কেউ বলছে 7 কোটি টাকা, কিন্তু এটার বাজেট পরিষ্কার হলো যে 4 কোটি টাকা। যদি 4 কোটি টাকা বাজেট হয় তাহলে কিন্তু এটা অতি আনন্দের বিষয় যে 4 কোটি বাজেট মানে সিনেমার পিছনে খরচ আর প্রমোশনের পিছনে খরচ যদি 1-1.5 কোটি ধরে নিয়ে চলি, তাহলে 5-5.5 কোটি ব্যয়ের সিনেমা কিন্তু অলমোস্ট 3 গুণের মতো ব্যবসা করে ফেলেছে। এটা কিন্তু অনেক বড় কথা। খামোখা একটা সিনেমার বাজেট বাড়িয়ে বলার কোনো প্রয়োজন যেরকম নেই, সেরকম আমরা প্রায়শই দেখে থাকি যারা একটু নিন্দা চর্চা করতে ভালোবাসেন, সমালোচনা করতে ভালোবাসেন, সে যে সিনেমারই হোক, যদি তার আয় ব্যয়ের হিসাব দেওয়া হয় তাহলে একটু কটূক্তি করে ফেলেন। না না, এত টাকা আয় হবে কোথা থেকে? এই আয় হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আগেকার দিনে এ কথা বললে হয়তো অনেক মানুষ মেনে নিত, যারা এই মুহূর্তে বুক মাই শো নামে ওই প্ল্যাটফর্মটা চেনেন বা অন্যান্য জায়গাতেও যেটা প্রকাশ হয় সেগুলোকে যদি মিলিয়ে একটা জায়গায় আসতে চান, তাহলে অতি স্বাভাবিকভাবে ধরা পড়ে যায় যে কত টাকার ব্যবসা হচ্ছে বা হতে চলেছে। 3 সপ্তাহ হতে চললো খাদান সিনেমা রিলিজ করেছে। এর মধ্যে যে ব্যবসাটি করেছে সেটা কিন্তু আশাপ্রদ। এবার আসি একটু পুরনো কথায়, একটু ঝালিয়ে নি যে আগে খাদানের শুরুর দিকের গল্পটা কিরকম ছিল। মাখন চরিত্রে অভিনয় করার জন্য আমরা জানি বনি সেনগুপ্তকে দেব নিজে একটা সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু সেই সুযোগ তিনি নিতে চাননি। তিনি মনে করেছেন এটা নেগেটিভ ক্যারেক্টার, আমার এখনো সেই সময় আসেনি যে আমি এই নেগেটিভ ক্যারেক্টার করব। বেশ, তিনি সেটা ছেড়ে দিলেন এবং আমাদের বলা যেতে পারে অনেক বড় প্রাপ্তি হলো ওই জন ভট্টাচার্যকে পেয়ে এই মাখন চরিত্রে। এই মাখন চরিত্রটা জন ভট্টাচার্য করার জন্য কিন্তু অনেক বড় একটা মাইলেজ পেয়েছে খাদান। আমি এটা কেন বলছি? যখন হল ভিজিটে জন নিজে গিয়ে উপস্থিত হয়েছেন বিভিন্ন হলে, বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে, সেই জায়গাতে যে মানুষের উচ্ছ্বাস, তাতেই কিন্তু প্রমাণ হয়েছে যে জন কতটা আধিপত্য বিস্তার করেছেন খাদানের এই মাখন চরিত্র দ্বারা। পাশাপাশি আরেকটি কথা, এই মোহনের চরিত্র যেটা যিশু সেনগুপ্ত করলেন এবং ফাটিয়ে দিলেন, এটা নিয়ে আর দ্বিমত কারোরই মনে নেই। সেইটাও কিন্তু প্রথমে চঞ্চল চৌধুরীর করার কথা ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে সেই সময় তিনি এই চরিত্রটার মধ্যে অভিনয় করার সুযোগ পেয়েও সেটা হাতছাড়া করতে বাধ্য হন। এবং এটাতেও বলবো যে মাখন চরিত্রে
যিশু সেনগুপ্তকে নেওয়ার কারণে এই খাদান কিন্তু একটা অন্য মাত্রা পেয়ে গেছে। যিশু সেনগুপ্ত নিজে একজন ভালো মিউজিশিয়ান, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন। তিনি এই যে শ্রীখোল বাজালেন তাতে কিন্তু মনে বিশ্বাস জাগলো, হ্যাঁ উনি ওই বাদ্যটি বাজাচ্ছেন। এই বিশ্বাস জাগানোটা আমরা কিন্তু অনেকভাবে দেখেছি, অনেক সিনেমা পারে না। এইরকম অনেক গান আছে যেখানে বাদ্যযন্ত্রটি সঠিকভাবে ঠিক প্রয়োগ করা যাচ্ছে না, যেহেতু সেই শিল্পী সেই বাদ্যযন্ত্রটি সম্বন্ধে আদ্যপান্ত জানেন না। এইখানে কিন্তু একটা বড় প্রাপ্তি হয়েছে। এছাড়াও যিশু তার অভিনয়ের শুরুর দিনগুলোতে এই ধরনেরই একটা অভিনয় করেছিলেন, মানে এই ধরনের চরিত্রে রাধারানী বা এই রাধাকৃষ্ণকে বিশ্বাস করা একটা সিরিয়াল করেছিলেন। সেই ভাবনাটাও কিন্তু মানুষের মধ্যে গেঁথে রয়ে গেছে। সেই মানুষগুলো আবার নতুন করে যিশুকে ওই ধরনের একটা পোশাক আশাক বিশিষ্ট চরিত্রে ফিরে পেল। এটাও কিন্তু অনেকে ভালোভাবে নিয়েছেন। অনির্বাণ চক্রবর্তীকে দেখলাম মান্ডির চরিত্রে, কিন্তু একটি বিশ্বস্ত সূত্র দিয়ে জানা যায় এই চরিত্রটি কিন্তু বিশ্বরূপ বিশ্বাসের করার কথা ছিল। কিন্তু দেব যেহেতু অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে ইতিপূর্বে অভিনয় করেছেন এবং তাদের ওই যে একটা কেমিস্ট্রি সেটা এতটা ভালো ওয়ার্ক করেছে, সেইটাকে রিপিট করার জন্য দেব অনির্বাণ চক্রবর্তীকেই ওই মান্ডির চরিত্রে নেন এবং সেটাও আমরা দেখলাম বেশ ভালো ওয়ার্ক করে গেছে। মধুর চরিত্র কিন্তু যখন প্রথম দেখানো হবে বড় পর্দায়, সেটা কিন্তু অন্যভাবে প্রজেক্ট করা ছিল। আমরা গাজনের মেলা দেখেছি, সেখানে কিন্তু চড়কের মেলার একটা কনসেপ্ট ছিল, যেখানে ওই হুকে করে ওই উঁচু জায়গা থেকে ঝুলে থেকে দেবকে প্রথমে দেখা যাবে এবং ওই হয়তো এই দিক থেকে মুখের এই দিক অবধি একটা ছুরি বেরিয়ে থাকবে, এই ধরনের দৃশ্য, সেটা দেব নিজে বলেছেন। সেই সময় ওইভাবে মধুর আত্মপ্রকাশ হবে, কিন্তু ওই মধুকে এইভাবে আনা হয়নি। দেব নিজেই বললেন ওই ধরনের দৃশ্য দেখাতে গেলে হয়তো সেন্সর বোর্ডে এটা কাঁচি চলে যেতে পারে বা আটকে যেতে পারে, সেই কারণে একটু অন্যভাবে শিব মহিমাকে প্রদর্শন করা হয়েছে। এইগুলো সব গ্রাম বাংলার দৃশ্য এবং সেই দৃশ্যগুলো খুব ভালো করে আমাদের সামনে ফুটে উঠেছে। আরো বড় করে হয়তো দেখানো যেত বাংলা সিনেমার চিরাচরিত সমস্যা, সেই বাজেট সমস্যার কারণে দেবকে কিন্তু একটু ছোটভাবে খাদানকে নিয়ে ভাবতে হয়েছে। পাশাপাশি শ্যাম মাহাতো মানে বাবার চরিত্রে যেটা দেব রয়েছেন, সেই চরিত্রটাকেও খুব তাড়াতাড়ি যেন একেবারে গুটিয়ে ফেলা হয়েছে। সেটা প্রত্যেকেই বলছেন। দুজন মহান ইউটিউবারকে দেব রিভিউ দিয়েছেন এবং সেই রিভিউতে যে কথাগুলো উঠে এসছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে এই শ্যাম মাহাতোর চরিত্রটাকে আরেকটু স্ট্রেচ করে দেখালে অনেকের ভালো লাগতো এবং তাতে একটু সময়সীমাটাও বাড়তো। কেননা এই ধরনের সিনেমা 2 ঘন্টা 17 মিনিট কেন 2.5 ঘন্টা হলে খুব একটা অসুবিধা হতো না। খুব তড়িঘড়ি আমার মতো তাই যেন শ্যাম মাহাতোকে শেষ করে দেওয়া হলো। আর একটা জিনিসও ছিল এই সিনেমার মধ্যে, যে রাধারানী গানটার মধ্যে যিশু সেনগুপ্তকে আমরা দেখছি, সেখানে কিন্তু অন্যরকম একটা গল্প ছিল। ক্লাইম্যাক্সটা এইভাবে ছিল না, গল্পটা কিন্তু একটু অন্য ধারার ছিল এবং সেটা যদি সঠিকভাবে জানা যায় তাহলে কিন্তু বোঝা যাবে এই গল্পের ঝাঁজ আরো বেশি। সেই কারণেই আমার কাছে খাদান 2 যদি সত্যিকারের আবার নতুন করে তৈরি হয় সেটা দেখার ইচ্ছা রয়ে গেছে। যেই বাজেটের কারণে খাদান 1কে নিয়ে অতটা বড় করে ভাবা গেল না, এই খাদানের সাকসেসের পরে নিশ্চয়ই করে খাদান 2 করার সময় আর ওই কোটি টাকার গল্পে মুখ থুবড়ে বাংলা সিনেমা বা খাদান 2 পড়বে না। সেইখানে এখনই দেব ইঙ্গিত দিচ্ছেন বেশ কিছু প্রযোজক যারা একসময় মুখ ফিরিয়ে নিয়েছিলেন তার প্রজেক্টের থেকে, সেই প্রযোজকরা এখন উল্টে ফোন করে বলছেন, আরে দেব जल्दी से शुरू करो, तुम्हारा नया प्रोजेक्ट कौन सा है, अरे दिखाओ ना, हम लोग बात करते आगे बढ़ते हैं। এই খাদানের হাত ধরে এই সুদিন এলো। সুজিত দত্ত তো বলেই ফেলছেন যে না খাদান 2 আমি খুব তাড়াতাড়ি হয়তো আগামী বছর নিয়েই চলে আসবো।
কিন্তু সবটাই তো নির্ভর করবে ওই দেবাদিদেব দেবের ওপরে। এতটাই বলার ছিল। আশা করি এই ভিডিওটা একটু বড় হলেও সবার ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য নমস্কার।